স্বাগত আজকে জেরেসারেম নির্বাচনের পথে আয়োজনে দর্শক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানাতে প্রতিদিন এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আর আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যেমনটি বলছিলাম যে আমরা প্রতিদিন একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। আজকের এই পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার নির্বাচনের খবর, এবং এই জেলার নির্বাচনের খবর জানাতে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নিব আমাদের চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমি দেখতে পাচ্ছি আপনি রয়েছেন আমাদের সাথে একদম প্রার্থী ভোটারদের সঙ্গে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পর আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের রাজনৈতিক অধিকারের গলা টিপে রেখেছে, কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যেটি 31 দফা হিসেবে পরিচিত সকলের কাছে, তাই নয়? মনে আছে নিশ্চয়ই তোমাদের। এই 31 দফার মধ্যে তোমরা 31 দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ। আজকে আমরা 31 দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সংক্ষেপে তোমাদের সামনে আজকে 8টি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে, এখানে এক বোন বলেছে সে ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে, তার প্রশ্নটি অন্যরকম ছিল। অন্য অনেকেই বলেছে, শিক্ষা নিয়ে বলেছে, অনেক কিছু নিয়ে বলেছে। দেখো, বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে। অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা, এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয়, সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে, এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয়, অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি গত 5ই আগস্টের পর থেকে আমি গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়। একটু আগেই আমি বলেছি, এবং তোমরা নিজেরাও জানো, তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো। ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে, প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি। আমরা এখানে তরুণ যে সমাজ, কয়েকজন তোমরা প্রশ্ন করেছে, তরুণ যে সমাজ, তাদের সামনে সবচেয়ে বড় যেই সমস্যাটি, তাদের কর্মসংস্থানের বিষয়, এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি। আমরা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি। আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ, এই নারী সমাজকে কিভাবে এম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায়, এবং যেটার শুভ ফল দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, পরিবার, স্বাস্থ্য সবকিছুর উপরে সে শুভ অবস্থাটা পড়বে, কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি, কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে। কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ, নট ইম্পসিবল, কিন্তু অনেক কঠিন কাজ। এবং দেশ এবং জাতিকে
যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো, তোমাদের আলোচনা শুরু হয়েছে, তোমরা যে আলোচনা শুরু হবার সময় তোমাদেরকে প্রত্যেকে একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে, খুব সম্ভবত লাঞ্চের পরে, তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে না তোমাদের? সেই লিফলেটের মধ্যে কি আছে? সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি। আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে সোহেল, আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল, তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয়, আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি, এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে, কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি, তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে, দেশের ভবিষ্যৎ, সন্তানদের শিক্ষা। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এবারে আমরা আবারও নির্বাচনের পথে অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী নয়ন বুড়া জয়ের সঙ্গে। জয়, চট্টগ্রাম ৯ আসন থেকে যে প্রার্থীরা আপনার সঙ্গে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে, নির্বাচন নিয়ে কি বলছেন তারা? আপনাকে, আমার পাশে আছে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ান, আমার পাশে আছেন জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার AK ফজলুল হক, আমার পাশে আছেন এনসিপির মনোনীত এই সম্ভাব্য প্রার্থী আছেন আরিফ মঈনুদ্দিন। আমি আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, কেমন আশা করছে দল আপনার উপর আস্থা রেখেছে? ধন্যবাদ। দল আমার উপর আস্থা রেখেছে। চট্টগ্রাম ৯ এটা বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আসন। আজকে মহান বিজয় দিবসের এই সময়ে আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এবং যারা আত্ম উৎসর্গ করে আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় এনে দিয়েছেন, সবাইকে স্মরণ করে বলছি যে এই যে নির্বাচনের কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত মানুষের নির্বাচন, বিগত 15 বছর নির্বাচনের নামে যে প্রহসন, দিনের ভোট রাতে হয়েছে, মানুষের ভোট ডাকাতি হয়েছে, মানুষের অধিকার হরণ হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ ভোটের জন্য উদ্গ্রীব হয়ে আছে, মানুষ ভোট দানের জন্য উৎসাহী হয়ে আছে। কিন্তু আমরা দেখছি কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই জনগণের যে অধিকারকে খর্ব করে বিভিন্ন ইস্যু তুলে ভোটকে বিলম্বিত করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু মানুষ নির্বাচন চায়, সেই নির্বাচনের লক্ষ্যে আজকে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা মনে করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দেশের মানুষের ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মলগ্ন থেকে প্রতিনিয়ত মানুষের স্বার্থের জন্য, মানুষের সমৃদ্ধির জন্য, দেশের সমৃদ্ধির জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এবং এই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব বারবার। আবারও আসবো আপনার কাছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে কেমন আশা করছে জামাতের মনোনীত প্রার্থী আপনি, দাঁড়িপাল্লায় কেন ভোট দেবে বলে মনে করছেন, আপনার প্রতিশ্রুতি কি? আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং প্রধান সমুদ্র বন্দর এবং দ্বিতীয় ক্যাপিটাল। তো চট্টগ্রাম বন্দর দিয়েই মূলত বাংলাদেশের সব রপ্তানি, আমদানি ইত্যাদি সম্পন্ন হয়। তো আমরা আগামী নির্বাচনে আশা করতেছি বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিবে। কারণ ইতিমধ্যেই আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামী দিন দিন জনপ্রিয়তা অর্জনের শীর্ষে চলে যাচ্ছে এবং বিশেষ করে ডাকসু, চাকসু, রাকসু, ইউকসু ইলেকশনগুলোতে তারুণ্যের যেভাবে বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশের চালিকা শক্তি হবে তরুণ সমাজ। তারাই বাংলাদেশের আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তাদেরকে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসায় নৈতিকভাবে তাদেরকে গড়ে তুলতে চাই এবং বাংলাদেশকে একটি নিরাপদ আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণে একটি আদর্শ কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক এবং খোদাবৃত্তিমূলক একটা অর্থনীতি এবং রাজনীতি এবং সমাজসেবা সব কিছুর দিক থেকেই আমরা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সর্বদিক থেকেই বাংলাদেশকে একটি অগ্রগামী বিশ্বে একটা উন্নত দেশে পরিণত করার জন্য বদ্ধপরিকর।
আমি আরিফ মনিরুদ্দিনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনীতি, তো রাজনীতির কি অবস্থা আসলে একটু যদি সংক্ষেপে বলেন। আমরা বাংলাদেশের তরুণরা জুলাই গণ অভ্যুত্থানের আসলে যে গণ অভ্যুত্থান সাধিত হয়েছিল সেটার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে এসেছি। আমরা এমন একটা বাংলাদেশ গ্রহণ করতে চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না, মানুষের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সেই সাথে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে বাংলাদেশের নাগরিকগণ মানে পূর্ণ অধিকার সম্পন্ন নাগরিক হিসেবে বিবেচিত হবে, কোনো ধরনের প্রজা হিসেবে ট্রিট হবে না, এবং বন্দরনগরী চট্টগ্রাম এটা বাংলাদেশের আগামী রাজধানী হবে। আমরা সেই স্বপ্ন দেখি এবং বর্তমানে চট্টগ্রামের যে সমাজটা আছে এই সমাজটা আমরা পাল্টে দিতে চাই। আমরা একটা আদবের সমাজ গঠন করতে চাই, একটা ইজ্জতের সমাজ গঠন করতে চাই যেখানে কোনো ধরনের বেকার থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশ কোনো কিছু আমদানি করবে না, এই দেশে যা প্রয়োজন জনগণের জন্য সব কিছু এই দেশের তরুণরা এখানে উৎপাদন করবে। আমরা এই ধরনের একটা বাংলাদেশ চাই, সেই স্বপ্ন নিয়ে আমরা এসেছি। আমরা আশা করি মানুষের সমর্থন পাবো। অনেক ধন্যবাদ। আমাদের বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা আবার ফিরবো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও আমাদের প্রার্থীর প্রতিনিধি এবং প্রার্থীদের কাছে ফিরবো, তবে জেডএসআরএম নির্বাচনের পথের এই আয়োজনে এখন সময় হলো একটি বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জানবো চট্টগ্রাম আসন 9-এর সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণার কেমন কি অবস্থা এখন। জয়, বিরতির আগে আমাদের 3জন প্রার্থীর সাথে কথা হচ্ছিল, তাদের আশা প্রত্যাশার কথা জানছিলাম। আরও বিস্তারিত জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে নির্বাচন ঘিরে? ধন্যবাদ নাফিসা আপনাকে। চট্টগ্রাম 9 আসন হলো গুরুত্বপূর্ণ একটি আসন। আমার পাশে আছেন আবু সুফিয়ান, বিএনপির মনোনীত প্রার্থী। আমি একটু জানতে চাচ্ছি, 9 আসনে যারা বাসিন্দা রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের যে বড় দুর্ভোগ হলো জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিয়ে আপনার কেমন ভূমিকা থাকে? ধন্যবাদ। জলাবদ্ধতার কথা বলছেন, আসার কথা হচ্ছে আমাদের মাননীয় মেয়র এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতায় জলাবদ্ধতা সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে গেছে। এখন যে নাগরিক অন্যান্য সমস্যাগুলো সেগুলো আমাদের দৃষ্টি দিতে হবে। এই নাগরিক সমস্যার মধ্যে ধরুন সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, মাদকের ভয়াল বিস্তার আছে, তারপরে মানুষের যে মৌলিক সমস্যা যেগুলা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলার মানুষের যে জন্মগত অধিকার এগুলা নিশ্চিত করতে হবে। এবং মানুষের সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ভোটারের যে আকাঙ্ক্ষা তাদের নির্বাচিত প্রতিনিধির প্রতি, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে আমি সর্বতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো যাতে মানুষকে সন্তুষ্ট রাখতে, মানুষের পাশে থাকতে। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি ফজলুল হক আপনার সাথে। তো চট্টগ্রাম 9 আসনের বাসিন্দাদের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এই সমস্যা নিয়ে আপনার ভূমিকা কেমন থাকবে? চট্টগ্রাম অল্প বৃষ্টিতেই এটা জলাবদ্ধতায় তলে যায়। তো এই জন্য আমাদেরকে ড্রেনেজ সিস্টেমের সংস্কার করতে হবে। রাস্তার পাশে যে ড্রেনগুলো আছে এগুলোকে অনেক প্রশস্ত এবং অনেক গভীর করতে হবে, এবং যে খালগুলো আছে সেগুলোকে জলাবদ্ধতা মুক্ত, এগুলাকে খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষকে মোটিভেশন দিতে হবে যাতে মানুষ ওখানে কোনো বর্জ্য না ফেলে, এবং প্রয়োজনে কোনো জায়গায় পাম্পিং স্টেশন করে জরুরি ভিত্তিতে বেশি বৃষ্টি হলে এগুলো পাম্পের ব্যবস্থা করতে হবে। এবং জলাবদ্ধতা নিরসনের জন্য আধুনিক একটি সংস্কার ব্যবস্থা করা দরকার যাতে করে নগরীর মানুষ জলাবদ্ধতা মুক্ত থাকতে পারে। আরিফ মনিরুদ্দিন, আপনার সাথে একটু জানতে চাচ্ছি প্রতিশ্রুতি কি আপনার? আমাদের প্রতিশ্রুতি হচ্ছে চট্টগ্রামে 72টা খাল ছিল, এই খালগুলো আসলে দখলদারদের হাত থেকে উদ্ধার করতে হবে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ যেখানে আসলে মানুষকে পশুর মতো করে ব্যবহার করা হয় এবং ফেলে রাখা হয় করিডোরে, আমরা এই চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা আধুনিকরণ চাই, সংস্কার চাই, যেখানে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য পাবে এবং সেই সাথে দখলদার মুক্ত, সাদাবাজি মুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির, শিক্ষা এবং বাণিজ্যের এবং বেকারবিহীন একটা চট্টগ্রাম নগর চাই। সেটাই আমাদের প্রতিশ্রুতি। আপনার সাথে আরেকবার একটু কথা বলতে চাচ্ছি, কেমন আশা করছেন? ধরেন নির্বাচনটা মানুষের আকাঙ্ক্ষা নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনটার মাধ্যমে আমরা মনে করছি বাংলাদেশের যে সমস্যা, যেগুলো অর্থনৈতিক সমস্যা বলেন, ব্যাংকিং সমস্যা বলেন, মানুষের যে সমস্যা এগুলোর সমাধান হবে, এবং যে বিদেশি বিনিয়োগ বলেন এবং অন্যান্য যে সমস্যাগুলো মানুষের যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন হবে বলে আমরা মনে করি। সেই জন্য আমরা অতি শীঘ্র, যথাশীঘ্র সম্ভব আমরা নির্বাচন চাই।
নির্বাচনটা কেমন হওয়া দরকার বলে মনে করছেন? নির্বাচনটা ফেয়ার, ফ্রি এবং স্বচ্ছ হওয়া দরকার। কোনো ভোট কেন্দ্র দখলদারি এবং কোনো মাস্তানি ইত্যাদির মাধ্যমে যাতে জাল ভোট ইত্যাদি আগে যে সংস্কৃতি ছিল আমাদের দেশের নির্বাচনের, এই যে কেন্দ্র দখল এবং ভোট ডাকাতি করা, এইগুলা মুক্ত একেবারে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। সরকারকে এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে করে মানুষ যার ভোট সে দিতে পারে এবং রেজাল্টটা যাতে স্বচ্ছভাবে যারা ফলাফলটাও যাতে স্বচ্ছভাবে দেওয়া যায়। এভাবে একটি মানে সুষ্ঠু প্রশ্নবিদ্ধহীন আমরা একটা নির্বাচন চাই। কেমন নির্বাচন চান? আমি ব্যাপক অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমি চট্টগ্রাম 9 আসনের জনগণকে বলবো, ভোট ফর আরিফ মনিউদ্দিন, ভোট ফর মাই ব্রাদার্স আবু সুফিয়ান, ভোট ফর মাই ব্রাদার্স ফজলুল, বাট মেক শিওর ইউ আর ভোটিং। এই 10-16 বছর বাংলাদেশে কোনো ধরনের ভোট ছিল না, আমরা চাই মানুষ উৎসবের মতো করে ভোট দিক, এটাই আমাদের চাও। অনেক ধন্যবাদ তিনজনকে স্বাগত। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি। আমার পাশে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী, আমার পাশে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, আমার পাশে সম্ভাব্য প্রার্থী রয়েছেন এনসিপির আরিফ মনিউদ্দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ প্রার্থীদের এবং দর্শক যারা আপনারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। আজকের মতো জেডএসআরএম নির্বাচনের আয়োজনে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী দিন অন্য কোনো জেলায় নির্বাচনের সবশেষ তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।